ওনার কাকি পরিবারের সবার ছোট বউ। তো ওনার কাকি আগে থেকেই অনেক কিছুর অস্তিত্ব দেখতে ও বুঝতে পারতেন। ওনাদের বাসার সামনেই ছিল একটা তাল গাছ, যে তাল গাছ তলায় কাকি দিনের বেলাতেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাণী দেখতেন। কখনো কোনো বন্য প্রাণীও দেখতেন, কখনো কখনো গৃহপালিত প্রাণীও দেখতেন। শুধু কাকি দেখতেন, অন্য কেউ দেখতেন না। তাকে সবসময় বলতেন, ওই দেখ তাল গাছ তলায় একটা ভেড়া দাঁড়িয়ে আছে। তো ওনারা এরকম কথা বিভিন্ন শুনতেন, কখনো ভেড়া, কখনো ছাগল, কখনো গরু, কখনো মহিষ, তারপর অনেক বন্য প্রাণী, এগুলোও দেখতেন। তো অন্যরা তো আসলে দেখতেন না, ওনারা ভয় না পেয়ে হেসে উড়িয়ে দিতেন। ভাবতেন যে কাকি নিশ্চয়ই ওনাদেরকে ভয় দেখানোর জন্য সব বলছেন। আসলে কাকি সত্যি সত্যি দেখতেন। ওনার কেউ সিরিয়াসলি এটা নিতেন না, এমনকি কাকাও নাকি নিতেন না। এমন ঘটনা প্রায় সময় ঘটে। এমন একদিন ঘটে ভয়ঙ্কর ঘটনা। ওনাদের বাসাটা মেইন রাস্তা থেকে একটা লোকাল রাস্তা নেমে গেছে, সেই রাস্তার ধারে। বাসার পেছনে ঈদগাহ, আর ঈদগাহের রাস্তার সাথে লাগোয়া ওনাদের বাসা। এই পথ দিয়ে প্রায় সময় বিভিন্ন ভাবে মারা যাওয়া লাশগুলো ঈদগাহে জানাজা পড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়। ঈদগাহে জানাজাও পড়ানো হয়, বিশেষ করে যদি বড় আকারে জানাজা হয় তখন ওইখানে নিয়ে আসা হয়। এলাকার অনেক লোক সেখানে আসেন আর কি। তো অনেকে তো বিভিন্নভাবে মারা যান, কেউ বিভিন্ন রোগে ভুগে মারা যান, অ্যাক্সিডেন্টে মারা যান, অনেকে আত্মহত্যাও করে। তো এভাবে তো বিভিন্ন ধরনের কারণে মৃত্যুতে যে লাশগুলো ওখানে আনা হতো, সে জানাজাগুলো ওখানে করা হতো। তো ঈদগাহটাও আসলে বেশ ভয়ঙ্কর একটা জায়গায় বলতে হবে। একা একা দিনের বেলাতেও নাকি ওখানে গেলে গা ছমছম করে। ঈদগাহে ছিল ছোট বড় মাঝারি সাইজের আম গাছ। আসলে একা একা লোকজন তেমন একটা যায় না ওদিকটাতে। সন্ধ্যা ও রাতের বেলাতে কেউ তো ওদিকে যেতই না। দিনের বেলাতে অনেক সময় নাকি মানুষ দেখতো সাপ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সাপ দেখে কেউ যদি এদিক ওদিক তাকাতো, আবার সামনের দিকে তাকালে সেই সাপটার দেখতো না। এমন একদিনের ঘটনা। তো রাতের খাবারের পরেই সবাই ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। তো 2014-15 সালের দিকে ওই সময় ওনারা মোটামুটি 9টা-10টার মধ্যে শুয়ে পড়তেন। তো এমন একদিনের ঘটনা, কাকি কাকাকে বলে ওঠে যে, এই কিছু শুনতে পাচ্ছ? তখন কিন্তু রাত 10টার মতো বাজে বা কাছাকাছি বাজে, এরকম আর কি হবে আর কি। তখন কাকা বলে, কি শুনবো? তখন কাকি বলে, আমাদের জানালার পাশ দিয়ে এক পাওয়ালাকে হেঁটে যেন যাচ্ছে। কাকা তো এই সমস্ত জিনিস শুনতে শুনতে অভ্যস্ত, যে বলে যে ওই তাল গাছের নিচে ভেড়া, ছাগল এইসব জিনিস দাঁড়িয়ে আছে, ওরা তো দেখেন না। তো উনি এই বিষয়টা একদমই সিরিয়াসলি নেন নাই। পরের দিন আবারও ঠিক একই সময় সেম ঘটনা ঘটে। কাকাকে আবারও বলা হয় যে, এই শোনো, এক পাওয়ালা কে যেন হেঁটে যাচ্ছে ওই দিক দিয়ে। কাকা এবারও পাত্তা দেয় না। তৃতীয় রাতেও যখন কাকি একই রকম ভাবে কাকাকে বলে, এই শুনতে পাচ্ছ? শোনো শোনো, এক পাওয়ালা কেউ যেন হেঁটে যাচ্ছে। কাকা এবারে একটু বিরক্ত হয়েই জানালার পাশে কান লাগিয়ে শোনার চেষ্টা করেন, আসলেই কি কিছু যাচ্ছে না কি বলে আমার বউ প্রতিদিন রাতের বেলা। কাকা এবার ভয়ঙ্কর কিছুর অস্তিত্ব বুঝতে পারেন। রাত হয়ে গেছিল তো, কাকা বাইরে গিয়ে একটা দেখার চেষ্টা করেন না জিনিসটা কি, কিসের শব্দ। উনি আর কিছু বলেন নাই ওনার স্ত্রীকেই। এমনিতে তো সবসময় বলে, তারপর যদি উনি বলেন যে হ্যাঁ আমিও শুনছি, তাহলে তো আরো ঝামেলা বেড়ে যাবে আর কি। তো উনি কিছু বলেন না, শুয়ে পড়েন। অন্যান্য দিন যেন বলেন, আর ধুর তুমি একাই শোনো, কি সব উল্টাপাল্টা শোনো। এবার কিছু বলেন নাই, উনি চুপচাপ শুয়ে পড়েন। তো এবার আসি দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা। ওই রাত্রেই দাদির সাথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওনাদের বাসার পেছনের বাসার এক প্রতিবেশী, তো ওই প্রতিবেশী কাকির মা অসুস্থ হয়ে পড়েন। তার মায়ের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটা গ্রামে। তো রাত হয়ে যাওয়ার কারণে তারা কোনো বাস, ট্রেন বা অন্য কোনো যানবাহন আসলে পান নাই যে চলে যাবেন ওই দিকটাতে। তো যানবাহন না পাওয়ার কারণে ওনারা আবার বাসায় ফেরত আসছেন। ওনারা চিন্তা করেছিলেন ভালো কোনো জায়গায়
একটা ট্রিটমেন্ট করানো যায় কিনা। তো এত রাত্রে কোনো যানবাহন নাই, কি করবেন বুঝতে পারছিলেন না। বাসায় ফেরত আসেন, চিন্তা করছেন যে রাত্রেবেলাটা কোনো মতে ওনারা ট্রিটমেন্ট করবেন, প্রাথমিক ট্রিটমেন্ট ওনারা যেটা জানেন, সকাল হলে দেখা যাবে। তো বাসায় নিয়ে আসার পর আসলে ওই কাকির মা এতটাই বেশি অসুস্থ হয়ে যান যে আর বেশি সময় ওনারা পান নাই সেবা শুশ্রূষা করার, মারা যান তিনি। তো কান্নাকাটি করছেন, আসলে কাছাকাছি বাসা, তো কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে দাদি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘর থেকে বাইরে বের হয়েছেন। তো উনি গিয়েছেন। তো যাওয়ার পর উনি যখন আবার পরে ফেরত আসছেন, তখন পরিবারের লোকজন দেখেন যে হঠাৎ করে দাদির মুখ বাঁকা হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, দাদি আর কথা বলতে পারছে না, কথার মধ্যে জড়তা চলে আসছে। এটা দেখে তো কান্নাকাটি আরো বেড়ে গেছে বাসায়, যে আরে এ কি হইল। প্রথম দিকে দাদির অস্বাভাবিকতায় কেউ কেউ কান্নাকাটি করছে, পরে যখন হঠাৎ করে এরকম মুখ বাঁকা, তারপর চোখ বড় বড় হয়ে যাচ্ছে, এতে তো কান্নাকাটি আরো বেড়ে গেছে। তো আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, তো উনিও তো তখন বাসায় ছিলেন, আশিক ভাই। কান্নাকাটিতে ওনার ঘুম ভেঙে যায়। শীতের রাত হয়, সবাই তো গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তো কান্নাকাটির শব্দ শুনে, যেহেতু নিজের বাসায় কান্নাকাটি, লাফ দিয়ে উঠে গেছেন। আর অনেকেই আবার ঘুমাচ্ছিলেন, গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন আসলে সবাই ওঠে নাই। তো উনি তো দাদির কাছে গেছেন। একটু পরে ছোট কাকা আসে, সবাই মিলে ধরাধরি করে আসলে তাকে একটা জায়গায় শুইয়ে দেওয়া হয়। আসলে কি হয়েছে বিষয়টা তো দেখতে হবে। দাদির অবস্থা দেখে সবাই এখন কান্নাকাটি শুরু করছেন। কিছুক্ষণ পর ফজরের আজান দেয়, এরপর দাদি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে, তবে পুরোপুরি স্বাভাবিক হয় না। সকালে এক প্রতিবেশী দাদুকে ডেকে এনে ঝাড়ফুঁক করানো হয়। প্রতিবেশী ওই দাদু সাধারণত ঝাড়ফুঁকের কাজগুলোই করে থাকেন। তো যাই হোক, এরপরে দাদি একটু স্বাভাবিক হয়েছেন। দাদির এই ঘটনা আসলে কেন হয়েছিল এটা বোঝা যায় না, তবে দাদি নাকি ওই বাড়িতে যাওয়ার সময় অস্বাভাবিক কোনো কিছু টের পেয়েছিলেন, এমনকি ওই বাড়িতে যাওয়ার পরও অস্বাভাবিক কোনো কিছু টের পেয়েছিলেন, জাস্ট এতটুকুই। তো এই ঘটনার কয়েকদিন পরে ওনাদের বাড়ির পেছনে আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা ছেলে আছে, সে খুব দুষ্টু ছিল। পরিবারের প্রতি তার কোনো ওরকম আকর্ষণও ছিল না, বাইরে বাইরে ঘুরে বেড়াতো, বিভিন্ন ধরনের দুষ্টামি করত। বাড়ি থেকে চিন্তা করলো ওকে বিয়ে দিয়ে দেই, একটু সংসারই হোক। তো তাকে বিয়ে শাদী দিয়ে দেওয়া হয়। সঙ্গত কারণ তার নামটি আমরা বলছি না। মূলত ঘটনাটি ঘটেছিল ওই ছেলের নতুন বউয়ের সাথে। একদিন দুপুর বেলা সেই নতুন বউ বসে আছে তাদের বারান্দায়। বারান্দার সামনে একটি বড় আম বাগান রয়েছে। আম বাগানের এক কোণে একটা আমড়া গাছ আছে। সে কি করে একটা ঢিল নিয়ে গাছের দিকে ছুঁড়ে মারে। আমরা যে গাছে ধরে দেখা যাচ্ছে ঝোপায় ঝোপায় আমরা ধরে, কিন্তু ঢিল মারলে একটা আমরা পড়ে না, একসাথে বেশ কয়েকটা পড়ে। হয় কি যে উনি যেই ডালে ঢিল মেরেছেন ওই ডালের একটা ছোট ঝোপায় গিয়ে ঢিল লেগেছে, এটা সত্য, কয়েকটা আমড়া পড়ার কথা তো, কিন্তু দেখা গেল যে আমড়া পড়া শুরু হয়েছে অন্য ডালের যে ঝোপা সেই ঝোপাগুলো থেকেও। অথচ সেখানে কিন্তু উনি ঢিল দেন নাই, উনি একটা ঢিল দিয়েছেন, অনেকগুলো আমড়া পড়েছে। আর মনে হচ্ছে ওই ডালগুলো কেউ ঝাঁকাচ্ছে, এরকম মনে হয়েছে। অল্প সময়ের মধ্যে সেটা ঠিক হয়ে যায়। তো উনি সবগুলো আমরা একত্রে গুছিয়ে আনেন। ওই দুপুর থেকে তার অস্বাভাবিক আচরণ শুরু হয়। বাসার সবকিছু তছনছ করে ফেলছে, ভেঙে ফেলছে। নতুন বউয়ের এরকম আচরণ দেখে শাশুড়ি তো অনেক ভয় পেয়ে যায়। তারা এসবের কিছুই বুঝতে পারে না যে কেন এরকমটা হচ্ছে। বেশ কয়েকদিন এভাবে চলতে থাকে। এরপর একটা কবিরাজ ডেকে আনা হয়। কবিরাজ সবকিছু শুনে বলে এই এলাকায় অনেক খারাপ কিছু বসবাস করে, তবে এর আগে তারা তাদের অস্তিত্বের জানান দেয়নি, কাউকে ভয়ও দেখায়নি। তারপরে কবিরাজ আমড়া গাছের জিনের কথা বলে। সে বলে জিনটা সেদিন দুপুর বেলাতে ওই গাছে বসেছিল, বিশ্রাম নিচ্ছিল। ওই ঢিলটা যে মেরেছে ওই ঢিলটা তার শরীরের একটা অংশে লেগেছে, আর ঢিল লাগার কারণে সে ক্ষিপ্ত হয়েছে। তখন সে রেগে বেশ কয়েকটা ডাল ঝাঁকাচ্ছিল, যার কারণে অন্য আমড়াগুলো পড়ে গেছে। আর এর পরপরই
ওই জিনটা এই মেয়ের উপর আসর করেছে। তো যাই হোক, কবিরাজ জিনটিকে কোনোভাবে হাজির করে, বুঝিয়ে শুনিয়ে ঝাড়ফুঁক করে তাড়িয়ে দেয়, বাড়িটাও বন্ধ করে দেয়। কবিরাজ যাওয়ার সময় অবাক করার মতো কয়েকটি কথা বলে। কবিরাজ যাওয়ার সময় এই আশিক ভাই দাদির সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেয়। এটা শুনে তো সবাই অবাক, তার কাছে তো তার দাদির কোনো বিষয় জিজ্ঞেস করা হয়নি। তো কবিরাজ মূলত জিনদের মাধ্যমেই তো তথ্য পেয়েছিল, হয়তোবা সেই জিনটাই বলেছিল। কবিরাজ বলে যে এই যে ঈদগাহ আছে, ওই ঈদগাহের উত্তর সাইডের এক কোনায় একটা আম গাছ আছে। ওই আম গাছে এক ভয়ঙ্কর এক পাওয়ালা জিন আছে। ওই জিনটি রাতে নির্দিষ্ট কিছু সময় চলাচল করে। সে রাতে নাকি আশিক ভাইয়ের দাদি তার চলাচলের পথে চলে আসে, তখনই সে বিরক্ত হয় এবং দাদিকে আসর করে। তবে সে ছেড়ে দিয়েছে, যেহেতু চলাচলের পথে চলে আসছে আর কি। তো এই ভয়ঙ্কর তথ্য শুনে সবাই তো ভয় পেয়ে যায়। আরে আসলেই তো তাই, হঠাৎ করে তো উনি রাতের বেলায় অসুস্থ হয়ে গিয়েছিলেন। তবে এর পরেও নাকি দাদিকে আরো 2 বার আসর করেছিল, 2 বার আসর করেছিল, আবার চলেও গিয়েছিল। এরপর দাদি স্ট্রোক করেছিল, আর স্ট্রোক করার পর দাদির কথায় জড়তা চলে আসে, যেটা স্থায়ী হয়ে যায়। দাদি এখনো নাকি কাপা কাপা গলায় কথা বলে, স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। প্রথম প্রথম বোঝা যেত না, এখন মোটামুটি বোঝা যায়। দাদিকে অনেক কবিরাজ ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন নাই। দাদির জন্য দোয়া চেয়েছেন। আর এই এক পেয়ে এই দানবটা যখন চলাচল করত, তখনই মূলত কাকি ওটা শব্দ শুনতে পেত। এটাই কিন্তু কাকাকে বলেছেন, কাকা একদিন শুনতে পেয়েছেন। এখনো নাকি ওই দিক দিয়ে ওই এক পেয়ে দানবটা চলাচল করে। তাটি যখন হিন্দু পাড়াটি ক্রস করে, সেই জায়গায় অনেক বড় আর ঘন বাঁশঝাড় রয়েছে, পাশাপাশি কিছুটা গভীর জঙ্গলও রয়েছে। ওই হিন্দু পাড়ায় প্রায় 60টি ঘর রয়েছে। এই 60টি ঘরেই মূলত ওইখানে যেই হিন্দু পরিবারগুলো রয়েছেন তারা বসবাস করেন। ওর মধ্যে একটাও মুসলিম পরিবার বা আশেপাশে মুসলিম পরিবার নাই। তবে ওনারা যে রাস্তার পাশে ঘরবাড়ি করে রয়েছেন বিষয়টা এরকম না। ওনারা রাস্তা থেকে কিছুটা দূরে কঙ্ক নদীর পাশ ঘেঁষে বাড়ি করেছেন। রাস্তার সাথে বাড়িঘর না থাকার কারণে এই রাস্তাটি যেমন নির্জন, দিনের বেলাতেও ভয়ঙ্কর। দিনের বেলাতেও নাকি একা একা যেতে ভয় করে। বিশেষ করে বাঁশঝাড়ের ওই জায়গাটাতে যদি কেউ আসে, তাহলে দিনের বেলাতেই গা ছমছম করে ওঠে। ঘটনাটি এনামুল ভাইয়ের সাথে ঘটেছিল 2015 সালের দিকে। রাত তখন 11টা। হঠাৎ করে এনামুল ভাইয়ের কাছে একটি ফোন আসে, যেই ফোনটি ওনার আম্মু করেছিলেন। ফোন করে জানান যে এনামুল ভাইয়ের বাবা গুরুতর অসুস্থ, হসপিটালে নিয়ে যেতে হবে। অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছেছে। গুরুতর অসুস্থতার খবর পেয়ে দ্রুত এনামুল ভাই উনি বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো ওই সময় তো উনি শ্বশুরবাড়ি ছিলেন, হাট গাংপাড়াতে। তো শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে তো বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো অন্ধকার চতুর্দিকে, এমন অন্ধকার ওনার বাইকের হেডলাইটের আলো ছাড়া আশেপাশে মনে হচ্ছে উনি কিছুই দেখতে পাচ্ছেন না। চারদিকে নিস্তব্ধ, শুধু বাইকের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আশেপাশে। উনি তখন বাঁশঝাড়ের ওই জায়গাটাতে চলে এসেছেন। বাঁশঝাড়ের ভেতর দিয়েই বাইক চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটি বাঁশ মনে হলো রাস্তাটা আগলে একদম মাটির উপর পড়ে গেছে। মাটির উপর একদম পড়ে থাকলেও একটা কথা থাকে, হয়তোবা সামনের চাকা ওই বাঁশের উপর দিয়ে উঠিয়ে কোনোভাবে রাস্তাটা ক্রস করা যায়। কিন্তু বাঁশটা আসলে এমন ভাবে ছিল, একদম মাটির সাথে লাগোয়াও না, কিছুটা উঁচু। ওইভাবে তো আসলে যাওয়া সম্ভব না। উনি বাইকের হেডলাইটে আরো একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান একটি ছোট্ট ছায়ামূর্তি, কয়েক হাত লম্বা হবে, চেহারা বোঝা যাচ্ছে না, তবে একটি মনুষ্য অবয়বের মতোই মনে হচ্ছে। এই ছায়ামূর্তিটি ওই বাসটার এক পাশে, মানে মাথার দিকে
ধরে রেখেছে এবং রাস্তা জুড়ে টেনে রেখেছে। মনে হচ্ছে ওই বাঁশটা শুইয়ে ওই মাথার দিকটাতে ধরে রেখেছে। সে ওই বাঁশটা ওইভাবে ধরে রেখেছে, ওই মাথাটা ছেড়ে দিলেই বাঁশটা সোজা হয়ে যাবে। উনি এখন কি করবেন? উনি বাইকটা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। উনি চিন্তা করছেন কেউ দুষ্টুমি করছে না তো এত রাতের বেলা। উনি দেখার চেষ্টা করছিলেন ওই ছায়ামূর্তিটা আসলে কে। উনি কিছুটা এগিয়ে দেখেন ওখানে কোনো ছায়ামূর্তি নাই, শুধু বাঁশটা পড়ে আছে নিঃসঙ্গ রহস্যময় ভঙ্গিতে। চারদিকে শুনশান নীরবতা। নিশাচর পাখিও তখন ডাকছে না, বাতাসও মনে হচ্ছে থেমে গেছে। ঝিরিঝিরি যে বাতাস হয় বাঁশের ভেতর দিয়ে বয়ে গেলে এক ধরনের চরচর শব্দ হয়, সেটাও মনে হচ্ছে এখানে নেই। এতটাই নিস্তব্ধ। এই নিস্তব্ধতার মধ্যেই উনি একটা আওয়াজ শুনতে পান। মনে হচ্ছে অসংখ্য মানুষ কানে কানে ফিসফিস করে কথা বলছে। ওনার বাইকের যেই শব্দটা, ইঞ্জিনের একটা শব্দ থাকে, ওই শব্দটা ছাপিয়েই সেই ফিসফিস শব্দ উনি শুনতে পাচ্ছিলেন। ভয় পেয়ে এনামুল ভাই বাইকের সিটে বসেই আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। যখন পড়ছিলেন তখন ওনার সমস্ত শরীর গলা কাঁপছে, পড়াটা ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর ঠিক তখনই চটচট চটচট শব্দ করতে করতে ওই যেই শুয়ে থাকা বাঁশটা সেটা আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে বাঁশটি নিজে থেকেই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কোনো মানুষ নাই, কোনো অবয়ব নাই, কিচ্ছু নাই। মনে হচ্ছে একা একাই সেটা দাঁড়িয়ে গেল। উনি চিন্তা করলেন, যাক আয়াতুল কুরসি পড়েছি, মনে হয় আল্লাহর রহমতে এই যাত্রায় বেঁচে গেছি। বাইকটা নিয়ে উনি সামনের দিকে কেবল আগাবেন, হঠাৎ করে দেখেন একটা কালো কুকুর রাস্তা পার হয়ে গেল। এই কালো কুকুরটা এতটাই কালো আর তার কালো রংটা এতটাই সিল্কি ছিল যে বাইকের আলোয় চকচক চকচক করছিল সিল্কের মতো। অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই কুকুরটা একবার শুধু এনামুল ভাইয়ের দিকে তাকিয়েছিল, তারপর আর তাকাই নাই, রাস্তা ক্রস করে চলে গেল। সাধারণত এই ধরনের আলোতে, বিশেষ করে বাইকের আলোতে, কুকুর বা এই টাইপের প্রাণী যখন মুখোমুখি হয়ে যায় বা তাদের চোখের উপর আলো পড়ে তখন তাদের চোখগুলো কিন্তু জ্বলজ্বল করে। এনামুল ভাই স্পষ্টভাবে খেয়াল করলেন এই কুকুরের চোখের উপর আলো পড়লো কিন্তু চোখটা একদম স্বাভাবিক, দিনের বেলা যেরকম দেখা যায় ওইরকম। চোখ এতটুকু জ্বলে উঠল না। এমন ভাবে সে রাস্তাটা পার হয়ে গেল, তার চলাফেরায় একটা শীতল আত্মবিশ্বাস রয়েছে। মনে হচ্ছে সে এখানকার সবচাইতে দুর্ধর্ষ ব্যক্তি। এনামুল ভাই সাহস করে বাইকটা সামনের দিকে এগিয়ে নিয়েছেন, অল্প একটু পথ এগিয়ে নিয়েছেন। এমন সময় দেখলেন রাস্তার এক পাশে আরো 5 কি 6টি কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরগুলো একই রকম কালো কুচকুচে, বাইকের আলো পড়ে সেগুলো চকচক করছিল। এই কুকুরগুলোর বিষয়েও ওই একই কথা বলতে হয় যে বাইকের আলো এদের চোখে পড়েছিল, চোখগুলো কিন্তু মোটেও জ্বলছে না। ওরা ঘেউ ঘেউ করে ডাকাডাকিও করছে না, একদম স্থির ভাবে দাঁড়িয়ে আছে আর অস্বাভাবিক দৃষ্টিতে এনামুল ভাইয়ের দিকে তাকিয়ে আছে। উনি তো বাইক নিয়ে চলে গেছেন, কুকুরগুলো কিন্তু কোনো আক্রমণ করলো না। উনি সেই বাস ছাড়টা পার হলেন, সেই জঙ্গলটা শেষ করলেন, মাঠ আর ক্ষেতের কাছে যখন চলে এসেছেন তখন মনে হলো যে যাক আল্লাহর রহমতে বিপদ আপদ পার হয়ে এসেছি। ওইখানে একটা রাস্তার বাঁক রয়েছে, যখন উনি ওই বাঁকটা ঘুরেছেন তখন আবার এনামুল ভাইয়ের বুকটা ধক করে উঠল। সেই কুকুর একটা মাত্র একদম রাস্তার মাঝখানে শুয়ে আছে। এবার মাথাটা ঘুরিয়ে রেখেছে, মানে ওটার মুখ দেখা যাচ্ছে না। বোঝাই যাচ্ছে ইচ্ছাকৃতভাবে রাস্তার একদম মাঝ বরাবর সে শুয়ে আছে।
এমনভাবে শুয়ে আছে মনে হচ্ছে সে বলতে চাইছে এই পথ দিয়ে যাওয়ার অধিকার এখন এনামুল ভাইয়ের নাই, এই পথ তার। এনামুল ভাই বুঝতে পারলেন যে বিপদে উনি পড়ে গেছেন। তখন উনি সাহস করে দূর থেকেই কুকুরটিকে বললেন যে আমি জানি না আপনি কে, আমি জানি না আপনি আমার ক্ষতি করবেন কিনা। আমার আব্বা অসুস্থ, আমি তার একমাত্র ছেলে। আপনি যদি আমার ক্ষতি করেন তাহলে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। যদি আপনি আমাকে কিছু বলতে চান তাহলে বলেন, আর যদি কিছু বলতে না চান অনুগ্রহ করে আমাকে ভয় দেখাবেন না, আমার ক্ষতি করবেন না। আমাকে যেতে দিন, আমার অসহায়ত্বের সুযোগ নেবেন না। কুকুরটি নড়ে না, শুয়ে থাকে অবজ্ঞার ভঙ্গিতে আর কি। হঠাৎ করে গাছের আড়াল থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে আসে। মাথায় গামছা বা টুপি জাতীয় কিছু একটা দেয়া ছিল, পরনে সাদা ধুতি টাইপের জিনিস, মুখ দেখা গেল না, মানে মুখমণ্ডলটা ঢাকা ছিল। লোকটি সরাসরি ওই কুকুরটির দিকে তাকিয়ে বলে, এই থাক, বাদ দে, চল চল, যা, চলি যা। একবারের জন্য লোকটি এনামুল ভাইয়ের দিকে তাকালো না। তারপর লোকটি হেঁটে পাশের ক্ষেত দিয়ে অন্ধকারে হারিয়ে গেল। তখনই কুকুরটি উঠে দাঁড়ায়। সে যেন কারো অধীন, কারো আদেশে চলে। সে ওই লোকটির দিকেও মনে হলো তাকালো না। সে উল্টো পথে হেঁটে গিয়ে পাশে থাকা আর একটা ক্ষেতের দিকে মিলিয়ে গেল। এবার এনামুল ভাই কোনো দিকে না তাকিয়ে বাইক জোরে চালিয়ে দেন, আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পর ওনার শরীরটা ভারী হয়ে যায়। মনে হলো ওনার কাঁধে কয়েক মণ বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, আর ঘাড়ের পেছনের অংশটা একদম ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে ওনার ঘাড়ে কোনো একটা ছায়া ঠান্ডা হাত দিয়ে ধরে রেখেছে। তবে ওনার আম্মু ঝাড়ফুঁক করে দেন, আল্লাহর রহমতে কিছু সময়ের মধ্যেই ঠিক হয়ে যায়। এরপর থেকে রাতের বেলা ওই পথে উনি একা একা কখনো যাননি। প্রিয় লিসেনার্স, কি একটা অদ্ভুত রহস্য আর ভয়ঙ্কর ব্যাপার। কুকুরটি ওখানে শুয়ে আছে, হঠাৎ করেই ভেতর থেকে কেউ আসলো, এসে কুকুরটিকে সরে যেতে বলল। কুকুরটিও চলে গেল। এনামুল ভাই উনি ওই সময় ওনার যে সমস্যার কথা বলেছিলেন তাতে বোঝা গেল ওখানে থাকা সেই অশরীরীগুলো তার এই সমস্যাটার কথা শুনে তারা আর কোনো ঝামেলা করেনি, তাকে ভয় দেখানোর চেষ্টা করেনি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, রূপের মাঝে লুকিয়ে আছে কালো জাদুর ছায়া। এই ঘটনাটি পুরোটাই ভিন্ন রকমের, যেমনই ভয়ানক সেই রকমই কষ্টদায়ক। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ঘটনাটি। শ্যামা সুন্দরী, এক অভিশপ্ত রূপের রহস্য। দাদাবাড়ির পুরনো উঠোনে বসে ছোটবেলায় প্রায়ই একটা কথা শুনতাম, চরিত্রই মানুষের আসল সম্পদ, রূপ নয়। আবার যে রূপ চিরস্থায়ী তার রূপই নয়। তখন কথাটার গভীরতা বুঝিনি, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে একটা অদ্ভুত অভ্যাস আমার পিছু নিল। সুন্দর যে কোনো কিছু দেখলেই সেটা চুরি করার একটা অদম্য লোভ। অনেক চেষ্টা করেও নিজের এই অভ্যাসটা ছাড়াতে পারিনি। এইচএসসি পরীক্ষা শেষ করে যখন গ্রামে গেলাম, তখন চারিদিকে শ্যামা সুন্দরী নামের এক রহস্যময়ী গায়িকাকে নিয়ে চরম গুঞ্জন। লোকমুখে শুনেছি তার গান যে শোনে সেই নাকি অঢেল সম্পদের মালিক হয়ে যায়। দূর দূরান্ত থেকে নামজাদা ধনী ব্যক্তিরা তার আসরে ছুটে আসত। তবে তার আসরের নিয়ম ছিল কঠোর। সাধারণ মানুষের প্রবেশ তো দূরের কথা, বাতাসটুকুও যেন অনুমতি ছাড়া সেখানে ঢুকতে পারত না। একদিন জেদ চেপে বসল, শুধু ধনীরাই বা কেন তার গান শুনবে, আমাকেও শুনতে হবে। কৌতূহল সামলাতে না পেরে দাদা দাদির কাছে তার কথা জানতে চাইলাম। দাদি একটা দীর্ঘশ্বাস ফেলে যা বললেন তা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। দাদি বললেন, আমার শ্বশুরের আমল থেকেও এই শ্যামাসুন্দরী একই রকম যুবতী। বছরের পর বছর পার হয়ে গেল, অথচ তার টান টান ত্বক, কুচকুচে কালো চুল
আর শরীরী গড়নে এক বিন্দু পরিবর্তনের ছাপ পড়েনি। মানুষ কখনো এত দীর্ঘ সময় একই রূপ নিয়ে বেঁচে থাকতে পারে না। দাদা যোগ করলেন, ওই মহিলা সাধারণ কেউ নয়। একবার আমাদের বাড়িতে এসে আমার গায়ে ভুলবশত তার হাত লেগেছিল। মানুষ ছুলে যেমন অনুভূতি হয় তা হয়নি। মনে হয়েছিল কোনো জীবন্ত লাশ কিংবা অন্য কোনো অমানুষের হিমশীতল চামড়া ছুঁয়ে ফেললাম। দাদা দাদির বারণ সত্ত্বেও সেই রাতেই আমি আর আমার 4 বন্ধু মিলে লুকিয়ে তার গান শোনার পরিকল্পনা করলাম। পুরো বাড়ির চারপাশ কড়া প্রহরায় ঘেরা, ভেতরে ঢোকার কোনো পথই নেই। শেষমেশ বুদ্ধি করে আমরা পাশের এক পরিত্যক্ত ঘরের চালে উঠলাম। ঢেউ টিনের একটি ছোট ফাঁক দিয়ে নিচে চোখ রাখতেই আমাদের বুকের রক্ত হিম হয়ে গেল। ঘরের মাঝখানে আলো আধারির মাঝে বসে আছে শ্যামা সুন্দরী, তার চারপাশে বসে আছে নামি দামি সব ধনী ব্যক্তি। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, তার গান শোনার জন্য দর্শকরা কোনো টাকা বা মুদ্রা দিচ্ছে না। তারা শ্যামা সুন্দরীর পায়ের কাছে সারিবদ্ধভাবে ঢেলে দিচ্ছে খাঁটি সোনা, আর শ্যামা সুন্দরী এক পৈশাচিক তৃপ্তি নিয়ে সেগুলোর দিকে তাকিয়ে গান গেয়ে চলেছে। গানের সুর গাঢ় হতেই আসরের পরিবেশটা কেমন যেন অদ্ভুত হয়ে উঠল। উপস্থিত ধনী ব্যক্তিদের চোখগুলো স্থির হয়ে গেল। একে একে সবাই অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়তে লাগলো। কেউ কেউ মাতালের মতো ঢুরতে লাগলো। ঠিক তখনই ঘটল সেই বীভৎস ঘটনা। সবাই ঢলে পড়তেই শ্যামা সুন্দরী তার আসল বিদঘুটে রূপ ধারণ করল। তার মসৃণ ত্বক মুহূর্তের মধ্যে মাছের আইসের মতো আষ্টে আর খসখসে হয়ে গেল। ঢিলে হয়ে যাওয়া চামড়া ঝুলতে ঝুলতে মেঝের সাথে লেপ্টে গেল। এক চরম গা গোলানো বিচ্ছিরি চেহারা। এরপর সে সামনে রাখা খাঁটি সোনার টুকরোগুলো কাঁচের মতো মরমর করে চিবিয়ে খেতে লাগল। শুধু তাই নয়, অজ্ঞান হয়ে পড়ে থাকা মানুষগুলোর হাত থেকে রক্ত বের করে অদ্ভুত কিছু মন্ত্র জপ করতে করতে সেই রক্ত গিলে খেল। রক্ত পেটে যেতেই অলৌকিকভাবে সে আবার আগের মতোই অপরূপ যুবতী রূপ ফিরত এলো। চালে বসে এই পৈশাচিক দৃশ্য দেখে শিউরে উঠলাম আমরা। ভয়ে পিছিয়ে যেতে গিয়ে আমাদের একজনের পা পিছলে গেল। সেই সামান্য শব্দেই শ্যামা সুন্দরী চট করে মাথার চালের দিকে তাকালো। তার তীক্ষ্ণ কান এড়াতে পারেনি শব্দটা। ভাগ্যিস ঠিক সেই মুহূর্তে সেখানকার পাহারাদার দারোয়ান রাজেশ আমাদের দেখতে পেয়ে দ্রুত টেনে মাটির নিচের এক অন্ধকার ব্যাংকারের মতো গোপন জায়গায় লুকিয়ে ফেলল। শ্যামা সুন্দরী তার অদ্ভুত মায়াবী আর ভারী কণ্ঠে ডেকে উঠল, রাজেশ, কেউ কি ওপর থেকে উকি দিচ্ছে? রাজেশ খুব বুদ্ধিমত্তার সাথে সামলে নিয়ে বলল, না মালকিন, কেউ নেই। আমি তো গরিব মানুষ, ভেতরে গিয়ে আপনার গান শোনার ভাগ্য তো আমার নেই, তাই বাইরে পাহারা দিচ্ছি। পরিস্থিতি শান্ত হলে রাজেশ আমাদের উদ্ধার করল। কোনো মতে প্রাণ হাতে নিয়ে আমরা 4 বন্ধু যে যার বাড়ি ফিরে এলাম। ঘরে ফিরে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু বিপদ তখনও কাটেনি। গভীর রাতে হঠাৎ বাবা আমার ঘরে এলেন। থমথমে মুখে প্রশ্ন করলেন, তুই কি সব দেখেছিস? আমি অবাক হয়ে বললাম, কিসের কথা বলছো বাবা? তিনি বললেন, শ্যামা সুন্দরীকে। আমার তো আগে থেকেই সুন্দর জিনিস চুরির কুঅভ্যেস ছিল। তার উপর বিপদে পড়লে বানিয়ে মিথ্যা বলার অভ্যেসটাও পাকা। আমি খুব বানিয়ে বানিয়ে বললাম, কি যে বলো বাবা, ওই জায়গায় ঢুকতে তো বড়লোক হওয়া লাগে। আমার পায়ে দেওয়ার মতো ভালো জুতোই নেই। আমি তো ওই বাড়িতে গিয়েছিলাম ছাদের বড়ই চুরি করতে। আমার কথা শুনে বাবা আর একটি শব্দও করলেন না। সোজা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও স্বস্তির নিঃশ্বাস এলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা মাত্র বাহির থেকে ঘরে ফিরছেন। আমি অবাক হয়ে বললাম, তুমি মাত্র এলে? তাহলে রাতে আমার ঘরে কে এসেছিল? কথাটা শুনতেই বাবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঘটনা বুঝতে আমাদের কারো বাকি রইল না। শ্যামা সুন্দরী নিজেই কাল রাতে বাবার রূপ ধরে আমার ঘরে এসেছিল। কিন্তু আসল ধাক্কাটা খেলাম একটু পরেই। খবর এলো, কাল রাতে আমার সাথে চালের উপর থাকা সেই 4 বন্ধুই রহস্যজনকভাবে মারা গেছে। মূল বিষয় হল, শ্যামা সুন্দরী তাদের আপনজনের রূপ ধরে রাতে তাদের ঘরে গিয়েই তাদের শেষ করে দিয়েছে।
শুধু আমি বানিয়ে মিথ্যা বলায় সে রাতে বেঁচে গিয়েছিলাম। ভয়ে আতঙ্কে পুরো শরীর রিরি করে উঠল। আমি আর নিজেকে সামলে না পেরে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। গ্রাম ছেড়ে শহরে চলে এলাম। সময়ের সাথে সাথে বড় হলাম। হঠাৎ কপিরাইট সুমাইয়া তাবাসসুম হোসেন। অনেক বছর পর একদিন আবার সেই গ্রামে ফিরে গেলাম, কিন্তু এবার আর দাদা দাদি বেঁচে নেই। পুরনো স্মৃতির টানে সেই শ্যামা সুন্দরীর গানের আসরে গেলাম। এবার সাথে করে নিয়ে গিয়েছিলাম প্রচুর সোনা। গানের সুর শুরু হতেই আসরের সবাই একে একে ঢলে পড়তে লাগল, কিন্তু আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার ওপর কোনো প্রভাবই পড়ল না। শ্যামা সুন্দরী একদৃষ্টিতে আমার দিকে চেয়ে অবাক হয়ে বলল, তোমার ওপর কিছু হচ্ছে না কেন? আমি একদম শান্ত গলায় বললাম, দেখি তুমি আমার কি করতে পারো। শুনেই সে তার বীভৎস আসল রূপে ফিরে এলো। সোনা চিবিয়ে খেল, মানুষের রক্ত নিয়ে মন্ত্র পড়ে গিলে ফেলল। কিন্তু যখন আমার দেওয়া সোনা খেতে গেল, তখনই ঘটল বিপত্তি। সে আর সেটা চিবোতে পারল না। যন্ত্রণায় চিৎকার করে উঠে বলল, এ তো সোনা নয়, লোহা। লোহা তো আমার পরম শত্রু। আমায় আঘাত করার জন্য সে যেই না এগিয়ে এলো, অমনি আমি তার গায়ে ছিটিয়ে দিলাম সাথে আনা পবিত্র পানি। শ্যামা সুন্দরী জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, তুই সেদিন বেঁচে গিয়েছিলি, তাই না? আমি দৃঢ় গলায় বললাম, হ্যাঁ আমি। কথাটি বলেই কোনো সুযোগ না দিয়ে আমার সাথে আনা পবিত্র ছুরিটি সোজা বসিয়ে দিলাম তার বুকের ভেতরে। মরণাপন্ন শ্যামা সুন্দরী তখন পরম করুণা আর এক অদ্ভুত মমতাময় চোখে আমার দিকে তাকালো। বিড়বিড় করে বলল, তার মানে তুই কি আমার সন্তান? কথাটা শুনে আমি স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মৃত্যুর শেষ মুহূর্তে সে অলৌকিক এক ইশারায় ঘরের কোণে রাখা একটা পুরনো বাক্সের দিকে দেখিয়ে দিল। তারপর ওখানেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কাঁপতে কাঁপতে আমি বাক্সটি খুললাম। ভেতরের পুরনো দলিল আর চিঠিগুলো দেখে আমার চোখ কপালে উঠল। শ্যামা সুন্দরী আর কেউ নয়, মূলত আমার নিজের জন্মদাত্রী মা। আমার বাবার সাথে তার গভীর সম্পর্ক ছিল, কিন্তু তার এই পৈশাচিক শক্তির সত্য জানতে পেরে বাবা আমাকে বাঁচাতে এক রাতে লুকিয়ে শহরে নিয়ে চলে যান। আর শ্যামা সুন্দরী নিজের রূপ আর কালো জাদুর লোভে এতটাই মগ্ন ছিল যে কোনোদিন সন্তানের খোঁজ করার কথা তার খেয়ালই হয়নি। এতগুলো যুগ ধরে বেঁচে থাকা এই নারী জীবনে কেবল একবারই গর্ভবতী হয়েছিল, আর তার সেই একমাত্র সন্তান হলাম আমি। তার এই কালো জাদু চর্চায় একটি গোপনীয় শর্ত ছিল, কেবল সাধারণ মানুষ নয়, কেবল তার নিজের রক্তের সন্তানই তাকে কোনোদিন ধ্বংস করতে পারবে। সত্যটা জানার পর অপরাধ বোধে আমার হাঁটু ভেঙে এলো। আমি মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলাম। ঠিক তখনই ঘরে এলেন বাবা। আমার পাশে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, চল বাবা, এখান থেকে চলে যাই, আর থাকিস না। বাবা এত কিছুর পরও শ্যামা সুন্দরীর সেই বীভৎস লাশ ফেলে রেখে যাননি। পরম শ্রদ্ধায় ও ধর্মীয় নিয়মে তার সংস্কার করলেন, কারণ সমস্ত অন্যায়ের পর ও সত্য জানার পরও বাবা তাকে সত্যি ভালোবাসতেন। আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। জীবনে কোনোদিন মাকে দেখতে পেলাম না, আর যখন পেলাম তখন নিজ হাতেই তাকে ভেবেই কান্নায় ভেঙে পড়লাম। ঈশ্বর কেন আমার ভাগ্যে এমন নির্মম পরিণতি লিখলেন? গ্রামের শত শত মানুষ শ্যামা সুন্দরীর অভিশাপ থেকে মুক্তি পেয়ে আমায় ধন্য ধন্য করছিল। চারপাশে উৎসবের আমেজ লেগে গিয়েছিল, কিন্তু আমার কাছে কোনো কিছুই আর ভালো লাগছিল না। বুকের ভেতরটা খাঁ খাঁ করছিল। নিজের কান্না সামলে নিয়ে বাবাকে সাথে করে চিরতরে গ্রাম ছেড়ে আবার শহরের উদ্দেশ্যে রওনা হলাম, এক নতুন কিন্তু ভারী জীবন শুরু করার জন্য। বুকের ভেতর জমাট বাঁধা কান্নার তোড় সামলে শেষবারের মতো পিছন ফিরে তাকালাম।
মনে মনে শুধু একটাই হাহাকার বাজতে লাগলো। নারী ছেঁড়া ধন হয়ে যে সন্তান মায়ের পেট কেটে একদিন এই পৃথিবীতে এসেছিল, আজ বড় হয়ে নিজের হাতেই সেই মায়ের জীবন প্রদীপ নিভিয়ে দিল। এর চেয়ে নির্মম আর অভিশপ্ত পরিণতি একজন সন্তানের জীবনে আর কি হতে পারে? অনুতাপ আর কান্নায় বুকের ভেতরটা একদম চুরমার হয়ে যাচ্ছিল। বারবার শুধু একটা কথাই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। তিনি লালন পালন করেননি, কোনোদিন স্নেহ মমতায় বুকে টেনে নেননি, এমনকি তার জীবনটাও ছিল পৈশাচিকতায় ভরা। কিন্তু শেষ পর্যন্ত যে রূপেই তিনি থাকুন না কেন, তিনি তো আমার মাই ছিলেন। ক্ষমতার লালসায় কালো জাদুকে বেছে নেওয়া মানুষগুলো ভুলে যায় যে অন্ধকার কখনোই আলো আনতে পারে না। এটি কেবল রূপ ও সম্পদের ক্ষণস্থায়ী মরীচিকা দেখিয়ে মানুষকে নিজের মনুষ্যত্ব, পরম পবিত্র সম্পর্ক এবং আত্মাকে বিকিয়ে দিতে বাধ্য করে, যার শেষ পরিণতি কেবলই সর্বগ্রাসী বিনাশ আর আপন রক্তের হাতেই আত্মবিলোপ। ঘটনাটি ছোট কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা। যদি এই ঘটনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।